এই যে মন্দির, এটি হচ্ছে রামচন্দ্রের মন্দির। এই রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি এইসবগুলি রয়েছে। আচ্ছা, এটি অতি প্রাচীন মন্দির, 600 বছরের ওপর। এই মন্দিরকেই আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে ওই প্রাচীনকাল থেকে চলে আসছে। অর্থাৎ ওই যে জগন্নাথের মন্দির, এই জগন্নাথ সোজা রথের দিন রথে চাপবেন, ওই মেলাতলা থেকে বেরিয়ে আসবেন, এসে এই মন্দিরে উঠবেন, এখানে 8 দিন থাকবেন। আবার উল্টো রথের দিন এখান থেকে বেরিয়ে আবার রথে চড়ে ওই মেলাতলা যাবেন, ওখান থেকে এসে ওই মন্দিরে উঠবেন। কাজী এই দুটো মন্দিরের সঙ্গে এবং আমাদের মতটা হচ্ছে উৎকল মত, উৎকলের সঙ্গে পুরীর সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়ে গেছে। এর আরও কারণ আছে। আপনারা মালাধর বসুর নাম শুনেছেন? মালাধর বসু কুলিন গ্রামের বিখ্যাত পুরুষ বসু বংশের সন্তান মালাধর বসু একাধারে ছিলেন কবি আর একাধারে ছিলেন তিনি ভক্ত, পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত। তিনি রাজকার্য উপলক্ষে নবাব দরবারে, গৌড়ের পাঠানদের সুলতানের দরবারে বেশি সময় থাকতেন। আচ্ছা, তাঁর এই কাব্য প্রতিভার জন্য, কবিত্ব কীর্তির জন্য তাকে ওই নবাব দরবার থেকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়েছিল। আর তারই মধ্যম পুত্র লক্ষ্মীকান্ত বসু, ওর উপর দায়িত্ব ছিল এই এলাকার প্রশাসন সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ জমিদারি। এবং ওর অধীনে একটা দুর্গও ছিল এখানে। তা এই সত্যরাজ খান ওই নবাবেরই দেওয়া উপাধি। কাজেই দেখা যাচ্ছে এই মালাধর বসু, সত্যরাজ খান এরা সব নবাব দরবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। এই সত্যরাজ খানেরই আবার পুত্র চৈতন্যদেবের অন্যতম পার্ষদ রামানন্দ বসু। রামানন্দ বসু চৈতন্যদেবের অন্যতম পার্ষদ। তা এই মালাধর, সত্যরাজ, রামানন্দ, এই 3 মহাপুরুষ কুলিন গ্রামকে অত্যন্ত উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন। এবং এদেরই প্রচেষ্টায় কুলিন গ্রাম একটি সংস্কৃতি, বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্র হিসাবে এককালে গড়ে উঠেছিল। আচ্ছা, আরও কথা আছে। মালাধর বসু ব্যাসদেবের লেখা সংস্কৃত ভাগবত থেকে 10ম স্কন্ধ, যেখানে কৃষ্ণের জন্ম থেকে মৃত্যুর পূর্বভাগ পর্যন্ত কাহিনী, লীলা কাহিনীগুলো বর্ণিত আছে, সেটাই তিনি বাংলায় অনুবাদ করে ফেললেন। একটা বিরাট কাজ করে গেছে। ফলে হলো কি, বিভিন্ন এলাকা থেকে কীর্তনিয়ারা এসে বিভিন্ন লীলা কাহিনী তারা লিখে নিয়ে গিয়ে কীর্তনের আসলে গাইতে লাগলেন। নানা কাহিনী, নানা পালা। এবং এখানেও এই সত্যরাজ রামানন্দের চেষ্টায় বেশ একটা বড় কীর্তনিয়া দল গড়ে উঠল, এক ভক্ত সম্প্রদায় গড়ে উঠল। এর ঠিক কিছুকাল আগেই হরিদাস, যমন হরিদাস এখানে এসে বেশ কিছুকাল ধরে তপস্যা করে উনি এই এলাকায় নাম প্রচার করে উনি এই কুলিন গ্রামকে তুলে ধরবার একটা মূলে ছিলেন। তাহলে হরিদাস, যমন হরিদাস, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, আর সত্যরাজের শাসন এবং রামানন্দের ভক্তিভাব, এইগুলি একসঙ্গে মিলে এই কুলিন গ্রাম
মানে ওই বৈষ্ণব সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। চৈতন্যদেব পর্যন্ত এই কুলিগ্রামের কথা শুনে উনি এখানে এসেছিলেন এবং সত্যরাজের কাছে আতিথ্য গ্রহণ করেছিলেন। প্রায় 3 দিন তিনি ছিলেন। নাম সংকীর্তন ইত্যাদি মাতোয়ারা হয়ে গ্রাম পরিক্রমা ইত্যাদি তিনি করেছিলেন। সত্যরাজ কাছে। আর হরিদাস ঠাকুরও তারপর চলে গেছে। সেই থেকে কুড়িগ্রাম একটা এই প্রধান কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। তাহলে এর পরেও কথা আছে। চৈতন্যদেব পুরীতে চলে গেলেন। প্রতি বছর এই কুড়িগ্রাম থেকে ভক্তবৃন্দ ওই সত্যরাজ খান এবং তার পুত্র রামানন্দ বসু এবং যত ভক্তবৃন্দ কীর্তনিয়া সম্প্রদায় এরা ওই রথের আগে পুরীতে গেছেন। 1 মাস কাল সেখানে থেকে তারপর ফিরে আসে। প্রথম বছর যখন গেলেন, ফিরে আসবার সময় মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আমার কি কাজ? বললে বাবা তোমার যা কাজ তুমি করছো সেটা তো করতেই হবে। এছাড়া বিষ্ণু সেবা, বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন এই 3টি কাজ তোমায় করতে হবে। এর ফলে সত্যরাজ একে একে দেব মন্দিরগুলি ঘুরে তুলেছে। সময় গেছিল দীর্ঘকাল। এই রামচন্দ্র হচ্ছে তাঁদের কুলদেবতা। হ্যাঁ, এরা তো অরিজিনালি কান্নকুব্জের লোক ছিলেন, কাজে রাম সংস্কৃতি নিয়ে ওরা এখানে এসেছিলেন, দীর্ঘকালের বাসিন্দা। তো যাই হোক না কেন, সেই থেকেই আমাদের চলে আসছে। দ্বিতীয় বছর গেলেন ওই রথের সময়, তারপরেও গেলেন, বেশ কয়েক বছর গেছে। একবার একটি কাণ্ড ঘটল। কি কাণ্ড? না, জগন্নাথ দেবকে যখন রথে চাপাবেন বলে সিংহাসন থেকে সে একটু দড়ি দিয়ে বেল দিয়ে টেনে আনছেন, এনে তারপরে সবাই মিলে ধরে নিয়ে যাবেন। দড়িটি গেল ছিঁড়ে। সত্যরাজ সেখানে ছিলেন, মহাপ্রভু রয়েছেন। মহাপ্রভু তখনই সত্যরাজকে বললেন, আজি হইতে হইলে তুমি পট্টডোরীর সেবায়িত, প্রপদ আসিবে তুমি পট্টডোরী লয়া। আজ থেকে তোমাকে আমি এই পট্টডোরীর সেবায়িত নিযুক্ত করলাম। প্রতি বছর রথের আগে তুমি 2 গাছা পট্টডোরী নিয়ে আসবে। সেই থেকে আজকে 500 বছরের ওপর পট্টডোরী ওই বসু পরিবারের লোকেরা পাঠিয়েছেন। বর্তমানে সেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বংশধর রয়েছে, কারো সঙ্গে কারো যোগাযোগ আমাদেরও নেই, এখন আর সেটা যায় না। তো যাই হোক না কেন, এই পট্টডোরীকে কেন্দ্র করি পুরীর সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক। এরপরে হলো কি, সত্যরাজ খান, ওই যে বললাম ওর উপর এই রাজনৈতিক দায়িত্বটা ছিল দুর্গটা দেখভাল করা। এই সময় শুরু হলো ইতিহাসের ঘটনা, মুঘল আক্রমণ। এইবার পাঠানরা তাদের রাজ্যগুলিকে রক্ষা করার জন্য দুর্গগুলোকে সক্রিয় করে তুললেন। এবার সত্যরাজ আটকে গেলেন, তার অধীনে একটা দুর্গ রয়েছে, আর পুরীতে উনি যেতে পারলেন না। রামানন্দ এবং অন্যান্য ভক্তবৃন্দ কীর্তনীয় দল এরা যেতেন, সত্যরাজ আর যেতে পারেন। উনি যেতে পারলেন না বলেই ভক্ত প্রাণের আবেগ আকুতিতে তিনি আর থাকতে পারলেন না। এইখানেই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করলেন। এই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা আজ থেকে ওই যে মন্দির দর্শন করে হয়ে গেল প্রায় 500-6-7 বছর বয়স। কাজী এই গোপাল মন্দির আরো আগেই হয়েছে।
গোপেশ্বর মন্দির আরও পুরনো, ওদেরই সব করা, ওই বসু পরিবারের করা। ওদিকে শিবানী মন্দির আছে, শিবা মূর্তি, মা দুর্গা শিবা মূর্তি, এটা আরও প্রাচীন। তারপরে হরিদাস ঠাকুরের পাটবাড়ি হয়েছে, এও প্রাচীন। মানে সবই 500 বছরের ওপর, কোনোটা নিচে নয়, আর সবটাই দর্শনীয় স্থান। ওই হরিদাস ঠাকুরের পাটবাড়ি গেছেন তো না? জানি যাবো এখন। যাবো আমরা। অপূর্ব জায়গা। ওখানে যখন হরিদাস আসেন, বিশাল বিশাল গাছ চারিদিকে, একবারে সেই আশ্রম, তপবন আশ্রমের মতন অবস্থা ছিল। উনি ওই জায়গাটাকেই বেছে নিলেন সাধন ভোজনের জন্য। আরও কথা ওখানে শুনতে পাবেন। তারপর দীর্ঘকাল চলে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। এখন ওটা গৌরীয় মঠের আন্ডারে আছে, এখনো ভালো কাজই চলছে। ওই এখন বর্তমানে যিনি এখানে চার্জ, দীনদয়াল, ওর কাছে আমার নাম করেই আমাকে, যাই হোক না কেন, চলে যাচ্ছে সেই মহাপুরুষদের কীর্তিকে আমরা কোনো রকমে এই বজায় রাখবার চেষ্টা করছি। এখন এই মন্দির প্রাচীন হয়ে